নমস্কার বন্ধুরা, আমি সাগর সায়েন্স বাই সাগর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমরা ফিজিক্সের কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রপার্টিস অফ ম্যাটার বা পদার্থের যে অবস্থাগুলো সেগুলো নিয়ে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আগে থেকে প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখে আসো, তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না। আর যারা আমাদের চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। সেখান থেকে তোমরা সায়েন্স বইয়ের পিডিএফ বা বিভিন্ন ধরনের নোটস তোমরা সেখান থেকে পাবে, বা সেখানে তোমরা একে অন্যের সাথে কনভারসেশন করতে পারবে বা কথা বলতে পারবে, বা সে কীভাবে প্রিপারেশান নিচ্ছে সেই হিসাবে তুমি নিজের স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারবে। কারণ বর্তমানে চাকরি পেতে গেলে নিজের স্ট্র্যাটেজিটা সবচেয়ে বড় কথা। কিভাবে পড়বে, কত ঘন্টা পড়বে, সেগুলো একজন আরেকজনের সাথে আলোচনা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো কি বলছে না, প্রপার্টিস অফ ম্যাটার বা ম্যাটার স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস, পদার্থের গঠন এবং ধর্ম। এর মধ্যে কিছু কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি, পড়ে ইউথ কম্পিটিশন টাইমসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো প্রত্যেকে আমি কোশ্চেনগুলো আলোচনা করার আগে কিছু থিওরি বুঝিয়ে দিই, যাতে কোশ্চেনগুলো করার সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। আর যারা এই থিওরি না বুঝতে চাও বা ধৈর্য হারা হয়ে যাচ্ছ, তোমরা গিয়ে আগে কোশ্চেনগুলো দেখে নাও ভাই। এই কিছুই বুঝতে পারবে না, কোশ্চেন করে কি হবে। ওই জন্য আগে থিওরিটা জানা জরুরি। তাহলে থিওরি জানলে তুমি কোশ্চেনগুলো নিয়ে খুব সহজেই অ্যান্সার করে দিতে পারবে। চলো শুরু করা যাক। চাপ বা ঘাত। ঠিক আছে, চাপ কাকে বলে জেনে নিই। চাপ হলো, দেখো এখানে লেখা আছে, চাপ হলো কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। ঠিক আছে, এবার চাপ ইকুয়াল টু কী হয়, তাহলে এখানে লিখছি কি হয়। দেখো চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। চাপ সমান তাহলে কি হয়, বল বাই ক্ষেত্রফল। এখানে দেখো চাপ পি সমান এফ বাই এ, এফ মানে ফোর্স আর এ মানে এরিয়া। এবার দেখো এখানে কি বলছে, পি প্রপোর্শনালিটি 1/a। দেখো চাপের সঙ্গে বলের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আবার চাপের সাথে এরিয়া বা ক্ষেত্রফলের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো 1/a, তাহলে চাপের সাথে যদি বলের অনুপাতিক সম্পর্ক আর চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি চাপ বাড়ে বলও বাড়বে। যদি আমরা বল বেশি প্রয়োগ করি তাহলে চাপ বেশি প্রয়োগ হবে, যদি বল কম প্রয়োগ করি তাহলে চাপ কম প্রয়োগ হবে। মানে এরা সরল সম্পর্ক। আর চাপের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। যদি আমরা ক্ষেত্রফল কম করি তাহলে কি হবে, চাপ বেড়ে যাবে। আর যদি ক্ষেত্রফল বেশি করি আমরা তাহলে কি হবে, চাপ কমে যাবে। তাহলে চাপের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। আর চাপের সাথে বলের সমানুপাতিক। চাপ যদি বাড়ে বল বাড়বে, বল যদি বাড়ে চাপ বাড়বে। আর ক্ষেত্রফলের সাথে চাপের কি সম্পর্ক, ক্ষেত্রফল যদি বাড়ে চাপ কমবে, আর চাপ যদি বাড়ে ক্ষেত্রফল কমবে। এবার দেখো চাপের এককগুলো কি। চাপের সিজিএস পদ্ধতি একক কি হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো বলের একক কি, ডাইন। সিজিএস পদ্ধতি বলের একক ডাইন। আর ক্ষেত্রফলের একক কি, সেন্টিমিটার স্কোয়ার। দেখো এখানে আছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই পদ্ধতি কী হবে বলো তো, নিউটন পার মিটার স্কোয়ার। যেহেতু বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর এই নিউটন পার মিটার স্কোয়ার এটাকে বলা হয় পাস্কেল। এবার চাপের মাত্রা দেখো, চাপের মাত্রা কী হবে, উপরে বলের মাত্রা এই লেখা আছে দেখো ml T⁻², আর নিচে ক্ষেত্রফলের মাত্রা তাহলে L স্কোয়ার। এবার সেটা থেকে করলে কি হবে, ml-1 T-2, এটাই হয়ে যাবে চাপের মাত্রা। তাহলে আমরা কি জানলাম, চাপ হলো কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। মানে চাপ সমান সমান কি হয়, বল বাই ক্ষেত্রফল। চাপের সাথে বলের সমানুপাতিক সম্পর্ক, চাপের সাথে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপের সিজিএস পদ্ধতি একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতি একক হলো নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। আর চাপের সংকেত কি হবে, ml
-1 t - 2। এবার এখানে দেখো তরল বা গ্যাসীয় পদার্থ অর্থাৎ কোনো প্রবাহী সংলগ্ন কোনো তলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলা হয়। তাহলে ঘাত কি? তরল বা গ্যাসীয় পদার্থ কোনো প্রবাহী সংলগ্ন কোনো তলের উপর ওই প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলা হয়। ঠিক আছে, এবার ঘাত সমান সমান কি হয়? ঘাত এক রকমের বল, তাহলে ঘাত সমান সমান কি হবে? চাপ বাই ক্ষেত্রফল হবে। যেমন একটু আগের সমীকরণ থেকে আমরা জেনেছি, দেখো কি চাপ পি সমান কি হয়? এফ বাই এ। ঠিক আছে, এবার এফ সমান কি হয়ে যাবে তাহলে বলো? পি ইন্টু এ হয়ে যাবে, তাই না? তাহলে বল বা ঘাত সমান কি হয়ে যাবে? চাপ ইন্টু ক্ষেত্রফল। দেখো এখানে সেটাই বলেছে, তরলের ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। এবার এখানে দেখো ঘাত হলো এক ধরনের বল, তাই ঘাত ভেক্টর রাশি, কিন্তু চাপ হলো স্কেলার রাশি। চাপ কি? স্কেলার রাশি, আর ঘাত কি? ভেক্টর রাশি। এবার এখানে কিছু দেখো, বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কি? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তোমরা এটা জানো ছোটবেলা থেকে, বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কি? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এবারে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তার মান কত? 1.01325 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এটা যদি এসআই পদ্ধতি হয় কি হবে বলো? এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত? 1.01 × 10⁵ পাস্কেল। তাহলে যদি বলা হয় তোমাদের সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, তাহলে 1.01325 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর যদি বলে এসআই পদ্ধতি কি হবে, তাহলে 1.01325 × 10⁵ পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এই দুটো একক যে কোনো একটা একক লিখতে পারো। নিউটন পার মিটার স্কোয়ার মানে সেই পাস্কেল, আর পাস্কেল মানেই নিউটন পার মিটার স্কোয়ার। আবহাওয়াবিদরা যে আবহাওয়ার পূর্বাভাস দেয় সেটা কিভাবে দেয় সেটা দেখো। যদি ব্যারোমিটারের পার্ট খুব ভালোভাবে লক্ষ্য, এখানে দেখো কি বলতে চেয়েছে। তোমরা নিশ্চয়ই টিভি বা রেডিওতে আবহাওয়ার পূর্বাভাস শুনেছো। ব্যারোমিটারের পার্ট খুব ভালোভাবে লক্ষ্য করলে তুমি আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে পূর্বাভাস দিতে শুনেছো। মনে করো কখনো তুমি দেখলে ব্যারোমিটারের পার্ট খুব ধীরে ধীরে কমছে। এখন তোমরা নিশ্চয়ই জানো জলীয় বাষ্প কি হয় না, সাধারণ বাষ্পের তুলনায় হালকা হয়। তাই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে থাকলে ওই স্থানের বায়ুর ঘনত্ব কমতে থাকে। যেহেতু জলীয় বাষ্প হালকা, তাই বায়ুর ঘনত্বও কমে যাবে, ফলে ব্যারোমিটারের পার্ট ধীরে ধীরে কমতে থাকে। সুতরাং এর থেকে তুমি বুঝতে পারবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি ব্যারোমিটারের পার্ট যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে কি হবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা হবে। আবার কখনো দেখলে ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেছে, তখন বুঝতে হবে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হবে, অর্থাৎ ঝড় বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তাহলে কি বুঝলে তুমি? ব্যারোমিটারের পার্ট যদি আস্তে আস্তে কমে তাহলে কি হবে? বৃষ্টিপাত হবে। আর ব্যারোমিটারের পার্ট যদি, ব্যারোমিটারের যে পারদ থাকে সেটা যদি হঠাৎ করে নেমে যায় তাহলে কি হবে না, ঝড় বৃষ্টির সম্ভাবনা হবে বা নিম্নচাপের সৃষ্টি হবে। এবার কি আছে? প্রবণতা বা আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি একমাত্র যে কোনো তরল পদার্থের ক্ষেত্রেই আর্কিমিডিসের নীতি প্রযোজ্য। এবার প্রবণতা কি দেখি। প্রবণতা হলো তরল কোনো বস্তুকে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে তরল ওই বস্তুর উপর দিকে বা উপরের দিকে একটা বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় প্রবণতা বল। এটা কি? প্রবণতা বলটা কি তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো, যখন তোমরা জলের মধ্যে, ধরো একটা বালতি আছে, বালতির মধ্যে একটা ছোট বল নিয়ে তুমি যখন ডোবাতে যাবে, ঠিক আছে, বালতি কানায় কানায় জল ভর্তি আছে, ঠিক আছে, এবার তুমি যখন এই বলটাকে নিচে নামাতে যাবে দেখবে তোমাকে একটা বলটাকে নিচে নামাতে দেবে না, উপরের দিকে ঠেলে দেবে। তুমি এই দিকে একটা বল প্রয়োগ করছো, আর এই যে উপরের দিকে সেই বলটা ঠেলে বের করে দিচ্ছে, এটাকেই বলা হয় প্রবণতা বল। প্রবণতা বল বা বায়োনেসি ফোর্স বলা হয়। ঠিক আছে, প্রবণতা বলটা কি? তুমি কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করছো, কিন্তু তরল ওই বস্তুকে নিমজ্জিত করতে দিচ্ছে না, ও একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। এই ঊর্ধ্বমুখী বলটাকে কি বলা হয়? প্রবণতা বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কোশ্চেনগুলো আলোচনা করলে আরও তোমাদের এইগুলো নিয়ে সেখানে আরও কিছু আলোচনা করব, সেখানে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এবার এখানে দেখো, কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে তরলে প্রবণতা বল কি হয়? এফ সমান কি হয়? ভিডিজি। এখানে ভি হলো কি? বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, ডি হলো বস্তুর ঘনত্ব, জি হলো ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। এবার এখানে দেখো বস্তুর ভাষণের কিছু সূত্র আছে। সেটা কি না, কোনো বস্তুর ওজন যদি ডব্লু হয় আর কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি হয়? W1 হয়। ঠিক আছে, তাহলে একটা বস্তুর ওজন ডব্লু আর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি হয়? W1 হয়। এবার এখানে দেখো W1-এর থেকে যদি ডব্লু বেশি হয়, মানে ধরো বস্তুর ওজন বেশি হবে, বস্তু দ্বারা যে অপসারিত যে তরলটা অপসারিত করছে
সেটা যদি বস্তুর ওজনের থেকে কম হয় তাহলে কি হবে, বস্তু ডুবে যাবে। মানে বস্তুটার ওজন যদি বেশি হয় বস্তু ডুবে যাবে। আর কি বলছে, পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন প্লবতার সমান বা কম হলে বস্তু তরলে ভাসে, এবং সাম্যাবস্থায় ভাসমান বস্তুর ওজন প্লবতার সমান হয়। এবার এখানে উদাহরণ দিচ্ছে দেখো, কোনো নিরেট বস্তুর ক্ষেত্রে বলা যায় বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হলে ওই বস্তু ওই তরলে ডুবে যাবে, এবং বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান বা কম হলে বস্তু ওই তরলে ভাসবে। যেমন বরফের ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা কম, তাই বরফ জলে ভাসে। এগুলো জাস্ট একবার করে তোমরা দেখে রাখবে। কি বললাম বলো, বস্তুর ওজন যদি অপসারিত, যে তরল অপসারিত করছে, ধরো তুমি একটা বস্তুকে একটা জলে ডোবাচ্ছ, এই ডোবানোর সময় যে তরল অপসারিত করছে তার থেকে যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে কি হবে, এই বস্তুটা কি হয়ে যাবে, ডুবে যাবে। আর আর দ্বিতীয় নম্বরে কি বলছে দেখো, এখানে 2 নম্বর আছে, 2 নম্বর কি বলছে, পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন প্লবতার সমান বা কম হলে, আমি সম্পূর্ণ ডুবে দিচ্ছি, সেখানে যদি বস্তুর ওজনটা কি হয় না সমান, প্লবতার যে বলটা কাজ করছে, ঠিক আছে, তার যদি সমান হয় বা কম হয় তাহলে কি হবে, বস্তুটা তরলে ভাসবে। ঠিক আছে, সমান বা কম হলে বস্তুটা তরলে ভাসবে, আর বেশি হলে ডুবে যাবে। আর সাম্যাবস্থায় কি হয়, ভাসমান বস্তুর ওজন প্লবতার সমান হয়। এবার এখানে দেখো ঘনত্ব কি হয়, ঘনত্ব মানে তোমরা আগেই জানো, কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় বস্তুর ঘনত্ব। ঘনত্ব সমান কি হয়, তাহলে ঘনত্ব একক আয়তনের ভরই হলো ঘনত্ব, তাহলে ঘনত্বকে হলো কি হয়, ভর বাই, ঠিক আছে, ভর বাই আয়তন। তাহলে এর একক কি হবে, এসআই পদ্ধতিতে কি হবে, কেজি পার মিটারের কিউব, আর সিজিএস পদ্ধতিতে কি হবে, গ্রাম পার সেন্টিমিটারের কিউব। এখানে দেখো সিজিএস পদ্ধতি আছে গ্রাম পার সেন্টিমিটারের কিউব, আর এসআই পদ্ধতি আছে কেজি পার মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব কি হবে, 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব হলো 7800 কেজি পার মিটার কিউব। এটা জানলাম আমরা ঘনত্ব। এবার আপেক্ষিক গুরুত্ব জানি বা স্পেসিফিক গ্র্যাভিটি। এটা কি বলছে, আপেক্ষিক গুরুত্ব হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই, এটা হলো একটা সংখ্যা মাত্র। এবার আপেক্ষিক গুরুত্বটা কি দেখি, কোনো বস্তুর ভর ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমায়তন জলের ভরের অনুপাতকে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলা হয়। তাহলে আপেক্ষিক গুরুত্ব হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। ঠিক আছে, এখানে জাস্ট বললাম, এবার যখন এই কোশ্চেনগুলো আলোচনা করবো সেখানে আরেকটু ডিটেলসে বলবো। এবার দেখো এখানে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। সারফেস টেনশন কি দেখি, জলের উপর দিয়ে একটা মাকড়সা যখন হেঁটে যায় তখন দেখা যায় মাকড়সার পা যেখানে পড়ে সেখানে জল একটু অবনমিত হচ্ছে, ঠিক একটা রবারের চাদরকে চারিদিকে টান টান করে আটকে রাখতে তার মাঝে কোনো বস্তু রাখলে যেমন হয় তেমন। আবার রং করা তুলিকে জলে ডোবাও, দেখবে তুলির আঁশগুলো আলাদা। এবার তুলিটাকে জল থেকে তুলে আনো, দেখবে তুলির আঁশগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে গেছে। আবার 3 নম্বর উদাহরণ কি বলছে, বাটিতে জল নিয়ে জলের উপর 1 ফোঁটা তেল দাও, দেখবে তেল জলের উপর ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সমস্ত ঘটার কারণ কি, এই সমস্ত ঘটনা ঘটার কারণ হলো সারফেস টেনশন। এবার সারফেস টেনশনটা কি, বা পৃষ্ঠটান। এবার সারফেস টেনশনটা কি না, তরল তার মুক্তপৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চায়। তরলের মুক্তপৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকে বলা হয় পৃষ্ঠটান বা সারফেস টেনশন। দেখো একটা তুলি যখন তুমি জলে ভেজাচ্ছ তখন কি আছে, এরকম এরকম ছাড় 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 হয়ে আছে। যখন তুমি তুলিটাকে তুলবে দেখবে এরকম একসাথে সব জুড়ে গেছে একসাথে। এটা ঘটার কারণ কি, এটা ঘটার কারণ হলো সারফেস টেনশন বা পৃষ্ঠটান। ঠিক আছে, দেখো পৃষ্ঠটান সমান কি হয়, বল বাই দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটান বা সারফেস টেনশন সমান কি হয়, বল বাই লেন্থ। ঠিক আছে, ফোর্স বাই লেন্থ হয়ে যাবে। এবার ফোর্স এর একক কি হবে, সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক ডাইন পার সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হবে কি নিউটন পার মিটার। তাহলে এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার, আর সিজিএস পদ্ধতিতে হবে ডাইন পার সেন্টিমিটার। এবার দেখো স্থিতিস্থাপকতাতে কি, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি, যে ধর্মের ফলে কোনো পদার্থ তার বাহ্যিক প্রতিমিত বলের প্রয়োগে বস্তুর আকার বা আয়তন উভয় পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি ইলাস্টিসিটি বলা হয়। ইলাস্টিসিটি কি না, তুমি একটা কোনো পদার্থ আছে তার উপর যদি তুমি বল প্রয়োগ করো
কি হবে না সেই বলটা সে তার অবস্থার পরিবর্তন করবে। ধরো সোজা ছিল সে বেঁকে গেল, আবার তুমি সেই বলটা তুলে নিলে, এই যে বলটা প্রয়োগ করেছে সেই বলটা তুমি তুলে নিলে, দেখবে সে তার আগের অবস্থায় ফিরে আছে। এটাকেই বলা হয় ইলাস্টিসিটি। আর যদি না সে তার আগের অবস্থায় ফিরে আসে, তুমি যে বলটাকে প্রয়োগ করলে আবার বলটাকে তুলে নিলে, সে যদি না তার অবস্থা আগের অবস্থায়, যে আগে যত সোজা ছিল এখন বাঁকা হয়ে গেছিল, এইটা যদি সে সোজা না হতে পারে সেটা কি হয়ে যাবে প্লাস্টিসিটি। তাহলে যদি সে তার আগের অবস্থায় ফিরে আসতে পারে সেটাকে কি বলা হয় ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। আর যদি না সে আগের অবস্থায় ফিরে আসতে পারে তাহলে সেটাকে বলা হয় প্লাস্টিসিটি। এবার এখানে দেখো, রবার অপেক্ষা ইস্পাত অনেক বেশি স্থিতিস্থাপক। এবার এখানে দেখো বিকৃতি। বিকৃতি মানে কি স্ট্রেন, ইংরেজিতে আমরা বলি STRAIN, স্ট্রেন। স্ট্রেন মানে কি বিকৃতি। বিকৃতি কি না দুটো রাশির অনুপাত, বিকৃতির একক বা মাত্রা নেই, দেখো এখানে আছে। আর এইখানে যদি কোনো টপিক অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে। আমি আবার চেষ্টা করব তোমাদের আলাদাভাবে ভিডিও করে তোমাদের সেটা বোঝানোর জন্য। চলো শুরু করা যাক। দেখো প্রথম আছে কি না ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে কি একটু আগেই বলে দিলাম, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি না কোনো পদার্থের উপর তুমি বল প্রয়োগ করলে সে কি করলো না সে তার অবস্থার পরিবর্তন করলো, আগে সোজা ছিল এখন বাঁকা হয়ে গেল, কিন্তু তুমি আবার বলটাকে তুলে নিলে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসবে, মানে সোজা হয়ে যাবে। এটাকেই বলা হয় ইলাস্টিসিটি। ঠিক আছে, চলো এবার প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটা কি বলছে, when a coil spring is compressed the work is done on the spring, what is the elastic potential energy। যখন একটা কুণ্ডলী স্প্রিং সংকুচিত হয় তখন কাজটিতে যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি কত হবে সেটা জানতে চেয়েছে। তখন ওই স্প্রিংয়ের যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি সেটা কত হবে সেটা জানতে চেয়েছে। এটা হবে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হ্রাস পাবে। তোমরা যখন দেখবে কয়েল স্প্রিংকে আমরা যখন কম্প্রেস করি তখন কি হয়, তাতে স্থিতিশক্তি অনেক বেশি হয়ে যায়, স্থিতিশক্তি অনেক বেশি হয়ে যায়। কিন্তু এখানে বলেছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যে ইলাস্টিক যে ধর্মটা আছে সেটা যদি বলা হয় সেটা ডিক্রিজ হয়ে যাবে, অনেক কমে যাবে। তাহলে কি হলো, যখন আমরা একটা স্প্রিংকে কম্প্রেস করবো তখন কি হবে স্থিতিশক্তি বেশি পাবে বা পোটেনশিয়াল এনার্জি বেশি হয়ে যাবে, কিন্তু যদি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলে সেটা অনেক হ্রাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশন ডি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, ইন সিজিএস সিস্টেম ইউনিট অফ স্ট্রেন। সিজিএস পদ্ধতিতে স্ট্রেনের একক কি হবে সেটা জানতে চেয়েছে। এই স্ট্রেন মানে কি একটু আগে আমি বলে দিলাম বিকৃতি। আর বিকৃতির কি হয়, বিকৃতি হয় দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই বিকৃতির কোনো কি একক নেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নো ইউনিট, এর কোনো একক নেই। একটু আগে আমি তোমাদের বলে দিলাম বিকৃতি কোনো একক নেই বা এককহীন রাশি। তিনের দেখে কি বলছে দেখো, দ্য এবিলিটি অফ এ মেটেরিয়াল টু ডিফর্ম উইদাউট ব্রেকিং ইজ কল। ভাঙা ছাড়াই উপাদানের বিকৃতি করার ক্ষমতাকে বলা হয় কি। দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল টু ডিফর্ম উইদাউট ব্রেকিং ইজ কল হয়ে যাবে কি, তার হয়ে যাবে প্লাস্টিসিটি। একটু আগে আমি তোমাদের বলে দিলাম প্লাস্টিসিটি কি, ধরো তুমি একটা পদার্থ আছে, ঠিক আছে, তারপর তুমি এখান থেকে একটা বল প্রয়োগ করলে, বল প্রয়োগের ফলে কি হলো এই পদার্থটা এরকম বেঁকে গেল, ঠিক আছে। এবার তুমি এই বলটাকে আবার তুলে নিলে, ঠিক আছে, তাহলে কি হলো সে এই অবস্থায় পড়ে রইলো, এটাকে বলা হয় প্লাস্টিসিটি। প্লাস আর যখন কোনো বস্তুর উপর তুমি এরকম বল প্রয়োগ করলে বস্তুটা কি হলো না এরকমভাবে বেঁকে গেল, ঠিক আছে, এখানে তুমি বল প্রয়োগ করেছিল বস্তুটা বেঁকে গেল, আবার তুমি বলটা যখন তুলে নেবে সে তার আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে বলা হয় কি ইলাস্টিসিটি। তার দেখে কোশ্চেনটা কি বলছে দেখো, ফর পারফেক্টলি ইলাস্টিক বডিজ দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্স অফ রেস্টিটিউশন, সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক সংস্থাগুলির জন্য পুনরুদ্ধারের সহগের মান কত হবে। অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এখানে কিছু জিনিস তোমরা নোটস করে নাও। যদি পারফেক্ট ইলাস্টিক বডি হয়, আর এ পারফেক্ট ইলাস্টিক বডিজ, তার তার কোএফিসিয়েন্সি কত হবে 1 হবে। আর যদি পারফেক্টলি পারফেক্টলি ইনইলাস্টিক বডি হয়, ইলাস্টিক নয়,
ইলাস্টিক বডি বা ইনইলাস্টিক বস্তু তার কি হবে, কোএফিসিয়েন্সি কত হবে, তার কোএফিসিয়েন্সি হবে 0। অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো অপশান সি 1। এবার দেখো এখানে কি সারফেস টেনশন বা পৃষ্ঠটান। পৃষ্ঠটান একটু আগে আমি তোমাদের বলে দিলাম, পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি না, তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা কি করতে চায়, সংকোচন করতে চায়। ঠিক আছে, এই সংকোচন করার প্রবণতাকে বলা হয় পৃষ্ঠটান। এই একটা রং করা তুলির উদাহরণ দিলাম, প্রথমে যখন জলে ভিজালো তখন এরকম ছড়িয়ে ছড়িয়ে যায়, আর যখন জল থেকে আমরা তুলে নিই দেখবে এরকম এক জায়গায় হয়ে যায়। বা কী হয়, বৃষ্টির ফোঁটা যে গোলাকার হয়, বৃষ্টির ফোঁটা যে গোল গোল হয়, সেটা কিসের জন্য হয়, এই সারফেস টেনশনের জন্য হয়। বা মাকড়সা যখন কোনো তরলের উপর দিয়ে হাঁটে দেখবে এরকম আস্তে আস্তে এরকম পা দিচ্ছে, কিন্তু তার পা এই ভিতর দিকে ঢুকে যাচ্ছে না, সে আস্তে আস্তে ঠিক হেঁটে চলে যাচ্ছে, এটাও সারফেস টেনশনের জন্য হয়। কোশ্চেনটা কি বলছে দেখি, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাইড বিটুইন মলিকুলস অফ দ্য সেম সাবস্টেন্স ইজ কল, একই পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়। ধরো এটা একটা পদার্থ, পদার্থটা কি কি দিয়ে গঠিত, এরকম অসংখ্য অণু দিয়ে গঠিত। ঠিক আছে, এই যে একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে যে আকর্ষণ বল আছে, এই বলটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স বা সমন্বিত বল। শক্তি হয়ে গেছে এটা সমন্বিত বল। অ্যান্সার হয়ে যাবে অপশান এ। যদি এই বস্তুটা যদি ডিফারেন্ট বস্তুর মধ্যে হতো বা আলাদা বস্তুর মধ্যে যদি কানেকশান হতো, ধরো এই একটা অণু, তাহলে এর সাথে এর যদি আকর্ষণ বল থাকতো সেটাকে কি বলা হতো, অ্যাডহেসিভ ফোর্স বা তাহলে একই বস্তুর মধ্যে দুটো অণুর মধ্যে আকর্ষণটাকে বলা হয় কি, কোহেসিভ ফোর্স, আর যদি দুটো আলাদা বস্তু হয় তাদেরকে বলা হয় কি, অ্যাডহেসিভ ফোর্স। দেখে কি বলছে দেখো, দ্য ফ্রিকশন ইন লিকুইড ইজ কল, তরল পদার্থের ঘর্ষণকে কি বলা হয়, তরলের যে ঘর্ষণ বলা হয় সেটাকে বলা হয় ভিসকোসিটি বা সান্দ্রতা। অপশন বি এর সঠিক অ্যান্সার। হাতের দেখে কোশ্চেনটা কি বলছে দেখো, এ ড্রপ অফ এ ফ্লুইড ইজ কম্বাইন্ড বিকজ দ্য অ্যাট্রাকশন অফ ইটস পার্টিকেল মিনিমাইজ ইট পসিবল এরিয়া, দ্য ফেনোমেনন ইজ কল, এক ফোঁটা তরল একত্রিত করা হয় কারণ এর কোণার আকর্ষণ এর সম্ভাব্য ক্ষেত্রফলকে ছোট করে, এই ঘটনাকে বলা হয় কি, ঘটনাকে বলা হয় সারফেস টেনশন বা পৃষ্ঠটান। সারফেস টেনশন বা পৃষ্ঠটান, সারফেস টেনশন বা পৃষ্ঠটান মানেই তো সেই তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা সংকোচন করতে চায়, তাই তো এখানে জানতে চেয়েছে। হয়ে গেল অপশন এ। 8 দাগে কি বলছে দেখো, ডিউ টু হুইচ প্রপার্টি দ্য ফলিং ড্রপ অফ ওয়াটার ইজ স্পেরিক্যাল, কোন বৈশিষ্ট্যের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, এখানে লিখে নাও এটা বৃষ্টির ফোঁটা হবে। তাহলে কি কারণের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, একটু আগে আমি তোমাদের বললাম সারফেস টেনশন পৃষ্ঠ। 9 দাগে কি বলছে দেখো, হাউ ডাজ এ ব্লোটিং পেপার অ্যাবজর্বিং ইঙ্ক, ব্লোটিং পেপারগুলো যেগুলো আছে সেগুলো যে কালি শোষণ করে সেটা কিভাবে, কিভাবে ব্লোটিং পেপারগুলো কালি শোষণ করে, সেটা হয়ে যাবে অ্যান্সার অপশান বি, ক্যাপিলারি অ্যাকশন বা কৌশিক ক্রিয়ার মাধ্যমে। 10 দাগে কি বলছে দেখো, কেরোসিন অয়েল রাইজেস আপ ইন এ উইক অফ এ ল্যাটার্ন বিকজ অফ, একটা লন্ঠনের বাতিতে কেরোসিন তেল উঠে যায় কারণ কি, দেখো ক্যাপিলারি অ্যাকশন, অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো কি আছে, ফ্লো অফ লিকুইড বা তরলের প্রবাহ, তরলের প্রবাহ। এবার 11 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, এ ট্যাঙ্ক ফিল partially with a liquid is subjected to a uniform horizontal acceleration, which of the following is true for the surface of liquid in tank, একটা ট্যাঙ্কে আংশিকভাবে তরল দিয়ে ভরা একটা অভিন্ন অনুভূমিক ত্বরণের শিকার হয়, ট্যাঙ্কের তরল পৃষ্ঠের জন্য নিচের কোনটি সত্য সেটা বের করতে বলেছে। এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দ্য সারফেস অফ দ্য ফ্লুইড ফল ইন দ্য ডাইরেকশন অফ মোশন অ্যান্ড রাইজেস টুয়ার্ড দ্য ব্যাক অফ দ্য ট্যাঙ্ক, তরলটির পৃষ্ঠটি গতির দিকে পড়ে এবং ট্যাঙ্কের পিছনের দিকে উঠে যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 12 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ অ্যান আইডিয়াল ফ্লুইড, একটা আদর্শ তরল কি, অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রিকশনলেস অ্যান্ড ইনকম্প্রেসিবল, ঘর্ষণহীন এবং অসংকোচনীয়,
এটা সংকোচনীয় রয়েছে, এর আগে অযোগ করে অসংকোচনীয়। তাহলে একটা আদর্শ তরল কি? ফ্রিকশনলেস অ্যান্ড ইনকম্প্রেসিবল, ঘর্ষণহীন এবং অসংকোচনীয়। 13 কি বলছে দেখো, বার্নৌলি থিওরেম ডিলস উইথ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ। বার্নৌলির যে উপপাদ্য আছে সেটা কি সংরক্ষণ নীতির উপর কাজ করে? বার্নৌলির যে প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে এনার্জি বা শক্তি সংরক্ষণ নীতির উপর কাজ করে। 14 কি বলছে দেখো, ইফ দ্য ডেপথ অফ ওয়াটার ইন এ ড্যাম ইজ এইচ অ্যান্ড এ ইজ দ্য ট্রান্সভার্স এরিয়া অফ ড্যাম অ্যান্ড টি ইজ দ্য থিকনেস অফ দ্য ড্যাম, হাউ দ্য প্রেসার অফ ড্যাম ওয়াল ডিপেন্ড অন। যদি বাঁধের জলের গভীরতা এইচ হয় এবং এ হয় বাঁধের অনুপ্রস্থ এলাকা, এ যদি বাঁধের অনুপ্রস্থ এলাকা আর এইচ যদি বাঁধের গভীরতা হয়, এবং কি হয় ওই যে বাঁধ আছে বা ড্যাম আছে তার পুরুত্ব কিভাবে বাঁধের দেয়ালে চাপ নির্ভর করে। তাহলে চাপ নির্ভর করবে কি সমান কি হবে, ও এটাই হবে। দেখো এখানে সেটা নেই, রো জি এইচ নেই এখানে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নান অফ দিস, কোনোটাই নয়। কোশ্চেনটা বলছি শোনো, when a cork and a iron nail are placed in a beaker filled with water, the cork floats while the iron nail is submerged. What is the reason behind it? বলছে একটা লোহার তৈরি পিরেক সে জলে ডুবে যায়, আর কি হয় না একটা কর্ক যেগুলো আমরা ব্যাডমিন্টন খেলার সময় ব্যবহার করি সেই কর্ক জলে ভাসে, এর কারণ কি? তাহলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্য ডেনসিটি অফ আয়রন নেল ইজ মোর দ্যান দ্য ডেনসিটি অফ ওয়াটার। তাহলে কি যে পেরেকটা আছে, লোহার তৈরি যে পেরেকটা আছে তার কি ঘনত্বটা অনেক বেশি এবং জলের ঘনত্ব কম, সেই জন্য পেরেকটি জলে ডুবে যায় আর ওই কর্কটা জলে ভাসে। 16 কি বলছে দেখো, হোয়াট উড বি দ্য ফোর্স জেনারেটেড বাই এ ওয়াল অন হুইচ ওয়াটার স্ট্রাইক নর্মালি অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড এ ডিসচার্জ অফ 0.0001 মিটার কিউব পার সেকেন্ড। হোয়াট উড বি দ্য ফোর্স জেনারেটেড, কত বল কাজ করবে বাই এ ওয়াল অন হুইচ ওয়াটার স্ট্রাইক নর্মালি অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। যদি জলের ওই দেয়ালে কত বল প্রয়োগ করবে যদি জলের স্পিড হয় 10 মিটার পার সেকেন্ড এবং অ্যাট এ ডিসচার্জ অফ এত মিটার কিউব পার সেকেন্ড, এত আয়তনের জল এত সেকেন্ডের মধ্যে করছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কঠিন কোশ্চেনের মধ্যে ধরা হয়। ঠিক আছে, তাও আমরা সমাধান করার চেষ্টা করছি। এখানে কি কি বলে দিয়েছে দেখো, ভি বলে দিয়েছে কত 10 মিটার পার সেকেন্ড, কিউ বলে দিয়েছে কত 0.001 মিটারে কিউব পার সেকেন্ড। এটাকে আমরা করে নিই, তাহলে কি হবে, পয়েন্ট যদি নিচে কটা শূন্য হয়ে যাবে, একের পর 1 2 4টে শূন্য হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি 1 × 10⁻⁻4 মিটারের কিউব পার সেকেন্ড। এই যে নিচে 4টে শূন্য ছিল এটা উপরে তুলে দিলাম, তাহলে -4 হয়ে গেল। আমরা কি জানি ফোর্স সমান কি হয়, মাস ইনটু জি হয়, আবার মাস সমান কি হয় না মাস সমান হয় রো এ ভি হয়, আর জি যেখানে ছিল জি বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি আছে, রো জিটাকে আমি এপারে রাখলাম আর এ ভিটাকে আমরা এখানে রাখলাম। এ বির জায়গায় আমি কি বসাবো, এ বির জায়গায় আমি বসাবো কিউ বা ডিসচার্জ। এবার এখানে সবার মানগুলো বসিয়ে দিই, 1000 টু 10 কিউর মান কত 1 × 10⁻⁻4 হলো, কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1 নিউ। পদার্থের ভৌত ধর্ম ও অবস্থা সম্পর্কে আমরা পরের ভিডিওতে আরও আলোচনা করব। আমরা পরের ভিডিওতে আলোচনা করব প্লবতা বা আর্কিমিডিসের যে প্রিন্সিপাল বা আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো আলোচনা করব। আর এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো।